করে করে দেখাই দিব। আচ্ছা দেখো, এগুলো হচ্ছে সূত্র। এগুলা কি সূত্র? এই সূত্র অনুপাতে আমরা এগুলো করব আজকে বর্ণের উচ্চারণ। তোমার সরু ধ্বনির দুইটি ব্যবহার আছে, একটা হচ্ছে সরু থেকে যায়, আর একটা হচ্ছে কি সরু উ হয়। সরু থেকে যাবে কখন? সরু থেকে যাবে যখন শব্দটি নাবোধক হয়। শব্দটি কি হয়? নাবোধক হয়। তোমাকে বুঝতে হবে শব্দটি নাবোধক নাকি হাবোধক। তাহলে দেখো, প্রথম শব্দটি হচ্ছে কি অবিনাশী। অবিনাশী শব্দের অর্থ তোমাদেরকে বুঝতে হবে। বিনাশ শব্দের অর্থ ধ্বংস, বিনাশী শব্দের অর্থ ধ্বংস। আর এটাতে বলছে অবিনাশী, যার কি নেই? ধ্বংস নেই। তাহলে এটা নাবোধক না? নাবোধক শব্দে সব সময় সরু থেকে যায়, অর্থাৎ সরুর কি হয় না? পরিবর্তন হয় না। অবিনাশী, তাহলে সরু পরিবর্তন হবে না। অবিনাশী। আমরা জানি রসিকার কিংবা দীর্ঘইকার থাকলে, রসিকার কিংবা দীর্ঘইকার থাকলে সবসময় কি হয়? রসিকার হয়। তালবাস্যর কি নাই? পরিবর্তন নাই। তালবাস্য মূর্ধন্য দন্তস্য থাকলে সবসময় কি হয়? তালবাস্য হয়। এরপর আসি, এরপর পরের শব্দটি কি? অধ্যাপক। অধ্যাপক এটা কি হাবোধক নাকি নাবোধক? এটা হাবোধক শব্দ। এটা চেনার একটা উপায় হচ্ছে যে তোমার এটা কি ধাপক, এটা কোন শব্দ? এটা কি মূল শব্দ? আমরা জানি কোন একটা মূল শব্দের আগে যদি তুমি উপসর্গ দাও, সেটা যদি পরিবর্তন হয় সেটা নাবোধক হয়ে যায়। বুঝাইতে পারছি? অর্থাৎ সরু দিলে সেটা নাবোধক হয়ে যাবে যদি এটা মূল শব্দ থাকে। বুঝাইতে পারছি? এরপর দেখো, এটা দেখো, তাহলে এটা কি হাবোধক নাকি নাবোধক? এটা হাবোধক। তাহলে সরুর পরিবর্তন আমরা কি লিখবো? উ। সরু, সরু ধ্বনির বর্ণের কয়টি উচ্চারণ? দুইটি উচ্চারণ। একটা সরু থেকে যাবে, আর একটা হচ্ছে কি সরু উ হয়ে যাবে। এটা হাবোধক শব্দ, এই জন্য এটার পরিবর্তন আমরা কি করছি? উ লিখছি। এরপর কি আছে? এখানে কয়বার দ উচ্চারণ হয়েছে? দুইবার। এটা অল্প ঘোষ নাকি মহাঘোষ? অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? মহাপ্রাণ। তাই আমাকে এটা দুইবার উচ্চারণ হয়েছে, এই জন্য আমাকে প্রথমে কি আনতে হবে? অল্প প্রাণ আনতে হবে। এরপর কি আনবো? মহাপ্রাণ আনবো। এখানে দ কয়বার উচ্চারণ হয়েছে? দুইবার উচ্চারণ হয়েছে। তাহলে আমরা প্রথমে আনতে পারি, এখানে যেহেতু দুইবার উচ্চারণ হয়েছে দ, এই জন্য আমরা প্রথমে আনতে পারি দ। প্রথমে কি আনতে পারি? দ, তারপর কি আনবো? ধ। এখন কি হয়েছে? যে বর্ণের মধ্যে তোমার সিঙ্গেল একটা বর্ণ দেখবা, সেখানে যদি তোমার সিঙ্গেল যে বর্ণ, সিঙ্গেল বর্ণের সাথে যদি কোনো আকার ইকার কিছুই না থাকে, অধ্বনি উচ্চারণ না থাকে, সেখানে কি বসবে? হস চিহ্ন বসবে। তাহলে উদ, আমি কি বললাম? উদ। তারপর কি আছে? জপলা তুলে ফেলে আকার যেটা আছে সেটা বসাবো, অদ্যা। এটা কি হলো? প্রত্যেকটা বর্ণের সাথে গোপন, যদি প্রত্যেকটা বর্ণের সাথে যদি গোপন সরু বর্ণটি থাকে, তাহলে সেখানে কি হয়ে যাবে? উকার হয়ে যাবে। পর এখানে কি আছে? অ আছে, সরু আছে, সরু বর্ণটি গোপন অবস্থায় আছে, তাই এটা কি হয়ে যাবে? উকার হয়ে যাবে। অধ্যাপক। যেখানে থামবো সেখানে কি দিব? হর্ষ চিহ্ন দিব। আর একটা হর্ষ চিহ্ন দেওয়ার নিয়ম হচ্ছে যে একটা সিঙ্গেল বর্ণ যেখানে আকার ইকার কিছুই নাই, সেখানে তুমি দুইটা জিনিস দেখবা। একটা হচ্ছে অধ্বনি উচ্চারণ হয়েছে কিনা, কি অধ্বনি উচ্চারণ হয়েছে কিনা। অধ্বনি যদি উচ্চারণ না হয়, সেখানে কি বসাই দিবে? হর্ষ চিহ্ন বসাই দিবে। এরপর শব্দটি দেখো, এরপর শব্দটি কি? নিঃশেষ কি শব্দ? অবশ্যই শব্দ। এরা কি দিলাম? অনিঃশেষ। শব্দটি হাবোধক নাকি নাবোধক? শব্দটি নাবোধক শব্দ। নাবোধক শব্দের ক্ষেত্রে সরু কি হয়ে পরিবর্তন হবে? সরু পরিবর্তন হবে না। সরুর ক্ষেত্রে কি থাকবে? সরু থেকে যাবে। তাহলে সরু থেকে গেলে আমরা এটা করি সরু, আবার লিখে যাচ্ছে নির্মার্কা। আরেকটা জিনিস দেখো, অনুস্বর যদি থাকে এরপরে শব্দটি কি হবে? দুইবার লিখতে হবে। আমি এখানে সূত্রের মধ্যে লিখেছি, এই দেখো, অনুস্বর যদি থাকে পরের শব্দটি কয়বার লিখতে হবে? দুইবার। তাহলে পরের শব্দটি কোনটা? তালবাস্য। তালবাস্য আমরা কয়বার লিখবো? দুইবার। তালবাস্য থাকলে তালবাস্য কি নাই? পরিবর্তন হয় না। তাহলে তালবাস্য দুইবার লিখবো। দেখো, অনিশ, অনিশ,
দেখো এখন কি হলো, আমরা অনুস্বরের পরিবর্তে তালবস্য কয়বার লিখছি? দুইবার। অনিঃশেষ, সেখানে কি অনুস্বরের উচ্চারণ হচ্ছে না। তার ফলে দেখো অনিঃশেষ, এটা কি হলো, প্রথম বর্ণের সাথে আমরা কি দিব? হর্ষ চিহ্ন কেন দিব? সেখানে উকার উচ্চারণ হয় না, থামছে। আর অনিঃশেষ একার আছে না, একারটা বসাই দাও। আমরা জানি মধুনাস্য তালবাস্য দন্তেস্য থাকলে সবসময় কি লিখবো? তালবাস্য লিখবো। আমরা সূত্র শিখেছি তালবাস্য। আচ্ছা, এটাতে কি অধ্বনি উচ্চারণ হয়েছে শেষের বর্ণটার? অনিঃশেষও বলছি নাকি অনিঃশেষ বলছি? থামছি না, থামলে কি হর্ষ চিহ্ন। এবার দেখো এই শব্দটি দেখো, অদ্বিতীয় শব্দের, আমরা জানি কোন শব্দের মাঝখানে যদি বফলা থাকে, যে শব্দের নিচে থাকে, সেই শব্দটি কয়বার উচ্চারণ করতে হয়? এখানে দর নিচে বফলা আছে, সেই জন্য আমরা কয়বার উচ্চারণ করব? দুইবার। তালবাস্য নিচে বফলা থাকলে কয়বার উচ্চারণ করতাম? দুইবার। তাহলে এই শব্দটি হাবুদক নাকি না বুদক? না বুদক। কেমনে চিনবো? আল্লাহ এক অদ্বিতীয়, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই ক্ষেত্রে আমরা এটাকে কি ধরবো? না বোধক ধরবো। না বোধক থাকলে সরু সরু থেকে যাবে। তাহলে আমরা জানি শব্দের মাঝখানে যদি বফলা থাকে, ওই বর্ণটি কয়বার লিখতে হবে? দুইবার। তাহলে ওদ, ওদ বলে তামসি, তারপর আবার দ দিব, ওদ দি। এখন কি হলো, এখানে থামছি না, হর্ষ চিহ্ন। দীর্ঘইকার থাকলে আমরা সূত্র শিখেছি রস্বীকার, অদ্বিতীয়। এখানে কি অন্তঃস্থর, এখানে কি অদ্বিতীয়, অধ্বনি উচ্চারণ হয়েছে, সেখানে উকার বসায় দিব, অদ্বিতীয়। এরপর শব্দটি দেখো, এরপর শব্দটি কি হাবোধক নাকি না বোধক? মূল শব্দ কি? সহ্য। যেটার আগে একটা উপসর্গ দিলাম সরু বর্ণ, তাহলে এটা একটু শব্দ হয়ে গেল অসহ্য। যার সহ্য করা যায়, যার সহ্য হয় না, তাহলে এই ক্ষেত্রে সরু বর্ণটি কি থেকে যাবে? সরু বর্ণটি পরিবর্তন হবে না, সরু থেকে যাবে। তারপর দেখো তালবাস্য মধুরাস্য দন্তেস্য থাকলে সবসময় কি হয়? তালবাস্য হয়। সবসময় কি হয়? তালবাস্য হয়। সস জ, সরি এটা অসহ্য, অস বলছি। স্বর এখানে কি উচ্চারণ হয়েছে? অ উচ্চারণ হলে সবসময় কি বসাবো? উকার। গোপন অবস্থায় যদি অ থাকে, সেখানে উকার বসাবো। অসহ্য। হয়ে যাওয়ার সূত্র কি? হয়ে যাওয়ার সূত্র কোথায় লিখেছি? এই দেখো, একবার বর্গীয় জ, একবার ঝ। তাহলে আমরা কি লিখবো? হর্ষ চিহ্ন যোগ, অর্থাৎ অসহ্য, অসহ্য। অর্থাৎ শেষ বর্ণে কি উচ্চারণ হয়েছে? গোপন সরু বর্ণটি উচ্চারণ হয়েছে। আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে, সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে কি উচ্চারণ হয়? অধ্বনি থাকে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে। তুমি যদি ক লিখো, সেখানে অ আছে, তো স্বাভাবিক অ কোনো শব্দে লেখা হয় না। এই ক্ষেত্রে আমরা কি করি? উকারটা বসাই দিই। অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে কি থাকে? অধ্বনি উচ্চারণ থাকে। খ বললে সেখানে কি আছে? অধ্বনি উচ্চারণ আছে, সরু বর্ণটি। এরপর কি? আশ্রম। এটা একটু ব্যতিক্রম। আমরা জানি তালবাস্য দন্তেস্য মধুরাস্য থাকলে সবসময় কি হয়? তালবাস্য হয়। কিন্তু তালবাস্যর পরে যদি তালবাস্যর সাথে যদি যুক্ত, তালবাস্যর সাথে এর সাথে যদি যুক্ত রিকার রপলা ল থাকে, সবসময় কি হবে? দন্তেস্য হবে। এখানে আশ্রম বলছে যে সেখানে তালবাস্য কয়বার উচ্চারণ হয়েছে? দুইবার। তালবাস্যর পরিবর্তে আমরা কি লিখবো? দন্তস্য। তাহলে দেখো সরা, আমরা এতক্ষণ শিখছি দন্ত, তালবাস্য দন্তেস্য থাকলে সবসময় কি হয়? তালবাস্য হয়। এটা একটু ব্যতিক্রম, কেননা তালবাস্যর সাথে কি যুক্ত আছে? রফলা যুক্ত আছে। আস, এখন কি হলো? এটা সিঙ্গেল থামছি, সিঙ্গেল বর্ণ, এখানে থামছি, এখানে কি হয় নাই? অধ্বনি উচ্চারণ হয় নাই, কিন্তু এখানে উচ্চারণ হয়েছে। দেখ আশ্র, শ্র, অধ্বনি। আশ্র বলছে যে সেখানে অধ্বনির কি হয়েছে? গোপন অবস্থায় উচ্চারণ হয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে? উকার। আশ্রম। আশ্রম নাকি আশ্রম? থামছি নাকি টান, মানে দেখো আশ্রম, হর্ষ চিহ্ন। এরপরে দেখো ওই এর সূত্রটা কি? আমরা ওই এর সূত্র কি শিখছি? উরসি। ওই এর সূত্র কি? উরসি। তাহলে বর্ণের উচ্চারণের ক্ষেত্রে তোমরা বানান লিখবে এরকম, বর্ণের উচ্চারণের ক্ষেত্রে লিখতে গেলে তাহলে ওই এর পরিবর্তন আমরা কি লিখবো? উ রসি, উ রসি। দেখো উ রসি। এরপর দেখো আমি বলছিলাম শব্দের মাঝখানে বা শেষে বফলা থাকলে
দুইবার লিখতে হয়। যে বর্ণের নিচে থাকুক না কেন ওই বর্ণটি কয়বার লিখতে হবে? দুইবার লিখতে হবে। তাহলে তালবাস্য কয়বার লিখবো? দুইবার। এবার দেখো, তুমি উচ্চারণ করে দেখো কোথায় অধ্বনি উচ্চারণ হয়েছে। ঐশ্য, ঐশ্য। তাহলে প্রথম বর্ণে তামসি, সেখানে হর্ষ চিহ্ন দিব। এখানে গোপন অবস্থায় অধ্বনি উচ্চারণ হয়েছে। গোপন অবস্থায় যদি অধ্বনি উচ্চারণ হয় সেখানে কি বসাবো? উকার। তাহলে এখানে কি বসাবো? উকার। ঐশ্বর। তারপর র্যাপ থাকলে আমরা জানি কি, র্যাপ থাকলে সবসময় র হয়। এর র্যাপ এর পরিবর্তে আমরা কি লিখবো? র। এখানে তামসি নাকি অধ্বনি উচ্চারণ হয়েছে? তামসি। তাহলে কি হবে? হর্ষ চিহ্ন। তারপরে কি আছে? অন্তস্থ জ কিংবা বর্গীয় জ থাকলে সবসময় কি হয়? বর্গীয় জ হয়। বর্গীয় জ এখানে কি উচ্চারণ হয়েছে দেখো, ঐশ্বর জ, জ উচ্চারণ হয়েছে, জ অধ্বনি উচ্চারণ হয়েছে, সেখানে কি ভাষা দিব? উকার। বাকার বা দন্ত্যান্ন। বানও বলছো নাকি বান বলছো? তামলে হর্ষ চিহ্ন। তোমাদের একটা প্রচলিত ভুল হচ্ছে, সেটা হচ্ছে কি, হর্ষ চিহ্ন দিতে ভুল করো। আবার বলতেছি যে এখানে যে প্রত্যেকটা সিঙ্গেল বর্ণের সাথে দুইটা জিনিস দেখবা, সে বর্ণটিতে অধ্বনি উচ্চারণ হয়েছে কিনা। যদি অধ্বনি উচ্চারণ না হয় সেখানে কি বসা দিবে? হর্ষ চিহ্ন। যদি অধ্বনি উচ্চারণ হয় সেখানে সাথে সাথে উকার। কিন্তু এটা সিঙ্গেল বর্ণ হতে হবে। আকার রসৌকার কিছু থাকতে পারবে না, এটা সিঙ্গেল বর্ণ হতে হবে। এরপর দেখো ঐক্য মত্ত। এটা কি? ঐকমত্ত না, এটা হবে কি? ঐক্য মত্ত। তাহলে ওই এর সূত্র কি? উরসি। ওই এর সূত্র কি? উরসি। তাহলে দেখো ক এখানে কি উচ্চারণ হয়েছে? ঐক্য। ক, ক অ উচ্চারণ হয়েছে, সেখানে কি হয়ে যাবে? উকার। ঐক্য মর এখানে কি উচ্চারণ হয়েছে? অ। তাহলে কি হবে? ঐক্য মত। তারপর এখানে ত কয়বার উচ্চারণ হয়েছে দেখো তো। জফলা থাকলে, কোথাও যদি জফলা থাকে সেখানে সব সময় কয়বার উচ্চারণ হয়? দুইবার। ত আমরা কয়বার লিখবো? দুইবার। ঐক্য মত্ত। তাহলে এখানে দেখো, এখানে উকার কোথায় বসবে? শেষ বর্ণে। কেন? ঐক্য মত্ত শেষের বর্ণের সাথে কি উচ্চারণ হয়েছে? অধ্বনি উচ্চারণ হয়েছে, সেখানে কি বসাবো? এখানে কি হবে? হর্ষ চিহ্ন। কেননা এখানে থামছি, এখানে কি এই ততে কি হয়েছে? অধ্বনি উচ্চারণ হয়েছে। আমরা জানি জফলা যদি কোথাও থাকে কোনো একটা বর্ণের সাথে, সেই বর্ণটি কয়বার লিখতে হবে? দুইবার। যেমন সত্য, সেখানে ত কয়বার? দুইবার। এরপর দেখো আরেকটা নিয়ম, সেটা হচ্ছে কোথাও তুমি যদি শব্দের মাঝখানে বা শেষে মফালা যদি দেখো, শব্দের মাঝখানে বা শেষে মফালা দেখলে যে শব্দ বর্ণের সাথে দেখো ওই বর্ণটি কয়বার লিখতে হয়? দুইবার লিখতে হয়। তাহলে দেখো, এটা অনেকে বলে গ্রীষ্মকাল, এটা হবে কি? গ্রীষ্মকাল। আমরা জানি দীর্ঘইকার রসিকার থাকলে সবসময় কি হয়? রসিকার হয়। সবসময় রসিকার হয়। গ্রীষ্ম। তারপর আমরা জানি শব্দের মাঝখানে বা শেষে যদি মফালা থাকে ওই বর্ণটি কয়বার লিখতে হয়? দুইবার লিখতে হয়। তাহলে মধুনাস্যের পরিবর্তে আমরা কি করব? তালবাস্য। তালবাস্য মধুনাস্য দন্তের সাথে থাকলে সবসময় তালবাস্য লিখতে হবে। তাহলে তালবাস্য কয়বার লিখবো? দুইবার। মধুনাস্য তুলে ফেলে তালবাস্য দুইবার লিখবো। গ্রীষ্ম। এখন কি হলো? কোথায় তামসি? এখানে তামসি। গ্রীষ্ম। এখানে হর্ষ, এখানে উকার। কেন? গ্রীষ্ম বলছে স। আমরা জানি প্রত্যেকটা মহফলার ক্ষেত্রে 4 বিন্দু বসে। কেন? এটা ম উচ্চারণ করতে ম বাধা পায়। ম আমরা উচ্চারণ করতে বাধা পাই। ক উচ্চারণ করতে নাক যদি তুমি চেপে ধরো, ক উচ্চারণ করছে, সেখানে বাধা পাচ্ছে না। কিন্তু মর এখানে কি বাধা পাচ্ছে? একটু হালকা বাতাস কি বাধা পাচ্ছে। এই জন্য এখানে কি বসাই দিব? 4 বিন্দু বসাই দিবে, না হলে তোমরা ম উচ্চারণ করো। নাক চেপে ধরো। দেখছো কিরকম একটা, কিন্তু ক ঠিক উচ্চারণ করতে পারতেছে। তাহলে যে গ্রীষ্ম বলছে যে সেখানে তালবাস্য কয়বার উচ্চারণ হয়েছে? দুইবার। প্রত্যেকবারই শব্দের মাঝখানে বা শেষে মফলা যদি থাকে শেষ বর্ণের সাথে কি বসাই দিবে? 4 বিন্দু। অর্থাৎ এখানে মধুনাস্য নিচে মফলা আছে, অর্থাৎ মধুনাস্য কয়বার উচ্চারণ হয়েছে? দুইবার। মধুনাস্যের পরিবর্তে আমরা লিখছি কি? তালবাস্য। তাহলে শেষ বর্ণে কি করছি? 4 বিন্দু বসাইছি। এরপর কাকার কা ল হর্ষ চিহ্ন। কেননা কাল বলে কি করে করছি? থেমে গেছি। আমরা কালো বলছি, কাল বলছি, সেখানে থামছি, সেখানে হর্ষ চিহ্ন। এরপর দেখো নক্ষত্র। দেখো দন্ত নর পরে কি আছে? কিও আছে। তাহলে দন্ত ন, এটার ন, দন্ত ন বলছো, দন্তের ন,
ন বলছো না, সেখানে গোপন অবস্থায় কি আছে? অ। অধ্বনি থাকলে সেখানে কি বসা দিব? উকার। দন্তন্যর পাশে কি বসা দিব? উকার। তাহলে কিওর সূত্র কি? ক খ। কিও এটার পরিবর্তে আমরা বর্ণের উচ্চারণ ক্ষেত্রে এটা করব কি? ক খ। দেখো তো এইখানে ক খ কিওর প্রত্যেকটা কিও যেখানে দেখো কিও এর পরিবর্তে ক খ। তোমরা কিও কি বলো যে? না না, কি একটা বলো, ফ্যাটকাটা, ফ্যাটকাটা মধুরের সঙ্গে কি একটা বলো। যাই হোক, কিও এর পরিবর্তে আমরা এখন বড় হয়ে গেছে না। আচ্ছা দেখো, কিও এর পরিবর্তে আমরা কি করব? খ খ। আচ্ছা দেখো এইখানে ন খ, ন খ বলছে যে সেখানে খ আর এখানে কি? উকার। নখ, এখানে হর্ষি না, নখ খ। নখ তামস শেষ বর্ণে কি? অধ্বনি উচ্চারণ হয়েছে, সেখানে কি বসা দিব? উকার। এরপর দেখো তরফলে এই ক্ষেত্রে এটা সূত্র কি? দেখো ত থ। তাহলে আমরা এটা সূত্র লিখবো কি? এটা ছাত্র বলো যে সেখানে কি এটা লিখে দিব। তাহলে কি নক্ষত তামসি থ্রো যেরকম আছে সেরকম বসা দিবে, এটা সূত্র অনুপাতে। সেটা তো বানান, এটা তো উচ্চারণ। না না, এটা তো উচ্চারণ, এটা তো উচ্চারণ, ওইগুলা তো বানান, এগুলো হচ্ছে কি? উচ্চারণ, ওইগুলা কি? বানান। তো পার্থক্য আছে তো। এরপর দেখো এটা কি? ব্যাকরণ। এটা এটা বজফলা আছে না, বজফলা আকার, এটা শুরুতে না আমি বলছিলাম জফলা থাকলে ওই বর্ণটি কয়বার লিখতে হয়? দুইবার। কিন্তু এগুলা বর্ণের মাঝখানে বা শেষে, শব্দের মাঝখানে বা শেষে থাকতে হবে, কিন্তু এগুলা কি শুরুতে না। তাহলে বজফলা বসাই দাও, বজফলা বে ক। আচ্ছা দেখো আমরা ব্যাকরণ, এখানে এখানে উকার কোথায় বসাবো বলো? না না, খরে কেন? রতে, রতে, এটা একটু ব্যতিক্রম। আচ্ছা দেখো দন্তন্য মূর্ধন্য দন্তন্য কিংবা মূর্ধন্য ন থাকলে কই এই দেখো সবসময় কি হয়? মূর্ধন্য এর পরিবর্তে কি লিখবো? দন্তন্য হর্ষিণ বসে দাও। ব্যাকরণ, এটা ব্যাকরণ, এটা হচ্ছে একটু ব্যতিক্রম, বুঝতে পারছি? শুধুমাত্র এটার ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম। কোথায়? কই আমি অবিনাশ, এটা তো এটা তো মূল শব্দ। কই? এটা আমি দেখাইছি যে তোমাকে রসিকের, এটা দেখাইছি যে এখানে কি হর্ষিণ দিব, এটা দেখাইছি যে। এরপর দেখো আহ্বান, এটা একটা লিখতে গেলে এরকম হয় এব থাকলে তুমি সবসময় কি লিখবা? উ ভ। শব্দের মাঝখানে কি আছে? হয় এব। তাহলে সরা বসাই দাও, সরার কি নাই? সূত্র নাই। হয় এব এর পরিবর্তে উ ভ লিখবো, উ ভ। তাহলে আকার আছে না, আকারটা বসাই দাও। তারপর কি? দন্তন্য আহ্বানও বলছো নাকি আহ্বান বলছো? থামলে অশ্বিন। এরপর আসি, আমরা জানি কোন শব্দের মাঝখানে বফলা থাকলে, বফলা মফলা এগুলো একটু ব্যতিক্রম, বফলা থাকলে কোন শব্দের মাঝখানে, তাহলে যে বর্ণের নিচে বফলা থাকবে ওই বর্ণটি কয়বার লিখতে হবে? দুইবার লিখতে হবে। তাহলে বসিকার বিল লিখে দাও। ভালোবাসা কয়বার লিখবো? 20। 20 আকার আসছে না, আকারটা বসে দাও। বিশ্বাস। তালবাস্য মধুরাস্য দন্তেস্য থাকলে কি বসাবো? তালবাস্য। বিশ্বাসও নাকি বিশ্বাস, তাহলে আসছি। বুঝাতে পারছি? আমি বললাম শব্দের মাঝখানে বা শেষে বফলা থাকলে ওই বর্ণটি যার যে বর্ণের নিচে থাকবে ওই বর্ণটি কয়বার লিখতে হবে? দুইবার। এবার আসি, এখন এইখানে কি বর্ণের শব্দের মাঝখানে নাকি শেষে নাকি শুরুতে? শুরুতে থাকলে বফলা উঠে যাবে, কেননা তুমি স্বাধীন বলতেছো যে সেখানে তো আর বফলার উচ্চারণ করতেছো না, তাহলে স্বাধীন তুলে ফেলো। দন্তের মধুর তালবাস্য থাকলে সবসময় কি হয়? তালবাস্য হয়। তাহলে বফলা তুলে ফেলো, তুলে আকার বসে দাও, ধ লিখো, স্বাধীন। এবার আসি, তোমাদের একটা কথা বলি, এই জায়গাতে আমি কই, এই জায়গাতে অধ্যাপক বলছিলাম যে এখানে দ দুইবার লিখছি, কেননা এখানে জফলা আছে, জফলা আছে, কিন্তু এখানে কি নাই? জফলা না, রসিক দীর্ঘিকার আছে। আমরা জানি রসিকের দীর্ঘিকার থাকলে সবসময় কি হয়? রসিকার হয়। তাহলে এটা কি করো?
রসিকার বসাও স্বাধীন, স্বাধীনও নাকি স্বাধীন থামলে হর্ষিন। আর একটা কথা, মূর্ধন্য থাকলে দন্তান্ন হয় যে, কিন্তু দন্তান্ন থাকলে দন্তান্নই বসে। তারপর দেখো শব্দটি কি হাবোধক নাই নাবোধক? হাবোধক। অতীত, তিতে এটা কি মূল শব্দ? তিত কি শব্দ? আচ্ছা দেখো সরু বাদ দিলাম, তিত কি শব্দ? যদি সরু বর্ণটি দিই অতীত, তাহলে একটা মূল শব্দ তৈরি হলো, এটাই মূল শব্দ। তাহলে এটা মূল শব্দ হলে এটা কি হাবোধক শব্দ। অতীত এটা কি হাবোধক শব্দ। তাহলে উ এ সরুর পরিবর্তে কি বসাবো? উ। দীর্ঘ কে থাকলে অতীত নাকি অতীত থামলে হর্ষিন। এবার আসে একটু ব্যতিক্রম কতগুলো বর্ণের উচ্চারণ। দেখো বসিয়ের বি যেরকম আছে সেরকম বসায় দাও। বর্গীয় জয় যদি কোথাও যুক্ত দেখো, বর্গীয় জ যুগ ইয় যদি যুক্ত দেখো তাহলে কি লিখবো? গ যুগ গ, উপরে কি চাঁদ বিন্দু। তাহলে কি লিখ দেখো কয়টা গজ দিলাম? দুইটা দিলাম। বিগ কোথায় থামছি? প্রথমে নাকি শেষ? শেষ বলনে প্রথমটাতে হর্ষিন দাও। আমরা জানি শুধুমাত্র একটু ব্যতিক্রম, বর্গীয় জয়ের ক্ষেত্রে যদি কোথাও আকার দেখো যুক্ত, তাহলে আকারের পরিবর্তে আকারও বসা হবে, পরিবর্তে আরেকটা কি দিবা? জফলা আকার। শুধুমাত্র এটার ক্ষেত্রে শুধু হ্যাঁ আকার থাকলে, এটার ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম, বর্গীয় জয়ের সাথে যদি তুমি আকার যুক্ত দেখো, শুধু আকার, আকার আছে না, আকার যুক্ত দেখো, তাহলে গ গ তো সূত্র, মূল সূত্র, সূত্র গ গ এর শেষ দ্বিতীয় বর্ণের সাথে কি আকার যদি থাকে, দ্বিতীয় বর্ণের সাথে জফলা আকার বসাবে। উপরে কি দিবে? সূত্র অনুসারে চাঁদ বিন্দু। বিজ্ঞানও নাকি বিজ্ঞান? বিজ্ঞান বলে তামসি, বিজ্ঞান, এটা বিজ্ঞান না, এটা হচ্ছে বিজ্ঞান। এরপর দেখো বসিয়ের বি বসাই দাও। এটা কি? এটা কি তোমরা উচ্চারণ করো, এটা কি? বিজ্ঞ। শেষ বর্ণে গতে কি উচ্চারণ লিখতে হবে? অ উচ্চারণ হয়েছে, সেখানে উকার বসাই দিব, সেখানে আর কি হবে না? জফলা আকার হবে না। কেননা আমরা শুধু জানি আকার থাকলে কি হবে, যে জফলা আকার, শুধুমাত্র এটার ক্ষেত্রে, বাকিগুলার ক্ষেত্রে না, শুধুমাত্র এটার ক্ষেত্রে। তাহলে বিজ্ঞ, এটা বর্গের জয়ের সূত্র গ গ। এখন কি হলো? এখানে কি তামসি হর্ষিন বিজ্ঞ, গড় এখানে অদল উচ্চারণ হয়েছে, সেখানে উকার বসাই দিব, তাহলে বিজ্ঞ চাঁদ বিন্দু বসবে। এমনি নিয়ম কি, গ গ লিখলে উপরে কি চাঁদ বিন্দু লিখতে হয়। এরপর আসি, এটা কি? বিজ্ঞপ্তি। তাহলে কি এখানে গ কয়বার উচ্চারণ হয়েছে? দুইবার। লিখো গ দুইবার লিখো। বিজ্ঞ বলছে যে হুবু এটার মতো বিজ্ঞ, এখানে হর্ষচিহ্ন, এখানে কি উকার, উপরে কি চাঁদ বিন্দু। বিজ্ঞপ্তি যুক্ত বর্ণ না, এটা হচ্ছে বর্ণটি আলাদা আলাদা, তাহলে এগুলো কি যুক্ত বর্ণ ভেঙে লিখবো। তাহলে কি ক বিজ্ঞফ, বিজ্ঞফ নাই বিজ্ঞফ? বিজ্ঞফ টানলে হর্ষচিহ্ন বিজ্ঞফ তি, তো শিকার তি যেরকম আছে সেই রকম বসাই দাও। এরপর দেখো শিক্ষক, এটা কি? শিক্ষক। কিয়ত দেখলে আমরা কি লিখবো সবসময়? ক খ। তাহলে দেখো তালবস্য কিয়ের পরিবর্তে ক, কিয়ের পরিবর্তে আমরা লিখবো ক খ। শিক, এখানে কি তামলে কি হর্ষিন, এখানে শিক ক বলছে যে এখানে অদনি গোপন অবস্থায় উচ্চারণ হয়েছে, শিক ক অদনি উচ্চারণ হলে